ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আজ আমাদের মধ্যে ম্যাডামকে পেয়েছি। ম্যাম, আজকের এই দিনটা সম্পর্কে আপনি কিছু বলুন। নমস্কার, আমি সুস্মিতা ব্যানার্জি, মেন্টাল ওয়েলবিং অ্যাডভাইজার। আজ আমি কিন্তু শুধু আজকের দিনটা নিয়ে বলতে আসিনি। আমার কাছে প্রতিদিন প্রচুর মানুষ আসে, তাদের ওপরটা সাজানো গোছানো, কিন্তু তারা মেন্টালি খুব একা, তাদের বাঁচার ইচ্ছা ঠিকও নেই। তো আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, চারদিকে আনন্দ খুশির জোয়ার বইছে, কিন্তু সত্যি কি আমরা ভালো আছি? ম্যাম, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা ছিল। এখনকার জেনারেশনের টিনেজ ব্রেকআপ নিয়ে যদি আপনি কিছু বলেন। টিনেজ ব্রেকআপটা এখন খুব শোনা যাচ্ছে, 16, 17, 18, 20। এখানে আমার কিছু বলার আছে। বাড়িতে যদি একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে না, তাহলে হয়তো অনেকেই বাইরের এই রিলেশনশিপ গুলোর মধ্যে জড়াবে না। আবার এটাও নয় যে বাড়ির জন্য জড়াচ্ছে, তারা হয়তো তাদের চোখে হয়তো তারা অনেক বেশি রঙিন স্বপ্ন নিয়ে জড়াচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সপেকটেশনটা ভীষণ হাই থাকছে পার্টনারের কাছ থেকে, যার জন্য এই রিলেশনশিপ গুলোতে কন্টিনিউ হচ্ছে না। এবং যখন কন্টিনিউ হচ্ছে না, যে ডিস্ট হচ্ছে, মানে যদি একটি ছেলে ডিস্ট হয় বা একটি মেয়ে ডিস্ট হয়, তখন সে মনে হবে ও চলে গেছে, আমি তাহলে আত্মহত্যার পথে চলে যাই, আমি তাহলে স্লিপিং পিলস খাই। বাট নো, যে চলে গেছে সে কিন্তু তোমাকে ভালোবাসেনি, তাই সে অপশন খুঁজেছে। তার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করবে না। তো তুমি কি করবে? তুমি কাজের মধ্যে যুক্ত হবে। যদি তুমি স্টুডেন্ট থাকো, তুমি পড়াশোনা করবে। যদি তুমি একটু চাকরির দিকে থাকো, তুমি কাজ করবে। কাজ করার যে আনন্দ না, তার থেকে কিন্তু বিশাল কিছু হতে পারে। আর বাবা মাকে একটা কথা বলার, শাসনটা যেন শাসন থাকে, শোষণ না হয়ে যায়। এমনি আপনার বাচ্চা যখন আঘাত পেয়ে আপনার কাছে আসবে, প্রথমে তো সে আমাকে চিনবে না, আপনার কাছে আসবে, তখন কিন্তু প্লিজ আপনার কাঁধটা যেন সে পায় মাথা দিয়ে কাঁদবার জন্য। তারপরে যদি না পারেন, আমি আছি, আমার মতো আরো অনেকে আছে। কিন্তু ফার্স্টে বাড়ির পরিবেশ শুড বি ফ্রেন্ডলি। আর যেসব ছেলে মেয়েরা রঙিন চোখে চশমা দিয়ে তোমরা প্রেমের দিকে দিচ্ছ, জীবনটা কিন্তু রঙিন নয়। জীবনটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এগিয়ে যাবে, আবেগ নয়, বাস্তব। ইয়েস, একদম। আচ্ছা, আপনি তো ওমেন্স নিয়ে বললেন, তাহলে মেন্স নিয়ে যদি আপনার কিছু বক্তব্য থাকে। আমি তোমাকে প্রথমেই বলছি, আমি কিন্তু ওমেন্স নিয়ে কিছু বলিনি। আমি বলেছি বিতাড়িত প্রতারিত সবাই হতে পারে, পুরুষও হতে পারে, নারীও হতে পারে। তো আমি কিন্তু টিনেজ ব্রেকআপে পার্টিকুলারলি বলিনি যে মেয়েরাই প্রতারিত হয়, পুরুষরা নয়। ইভেন আমার কাছে অনেক পুরুষ আসে যারা প্রতারিত হয়েছে। পুরুষদের না, আমাদের সমাজ কি বোঝায় জানো তো, ছোটবেলা থেকে তুমি শক্ত, তুমি কাঁদতে পারো না, তোমার কাঁধ আছে ভার বইবার জন্য। কিন্তু তারা যে ভার বইতে বইতে ক্লান্ত, তারা যে সমাজও কাছে তাদের শক্তিশালী পরিচয় দিতে হয়, তাদের ফিনান্সিয়াল প্রেশার নিতে হয়, বাড়িতে অনেকে তাদের বোঝে না। ইভেন একটা বাচ্চা ছেলেও যখন 20-25 বছর হয়েছে, তাদের বাড়ি থেকে বলা এবার নাও ইউ হ্যাভ টু গো অ্যান্ড আর্ন। সো তাদেরও দুঃখ আছে। তাই বলছি, দুঃখ চাপতে চাপতে আত্মহত্যার পথ বেছে নিও না। আমি রইলাম, আমার মতো এরকম আরো অনেককে পাবে। আর প্রত্যেকটা পুরুষের বাড়িতে যেন একটা সাপোর্ট সিস্টেম থাকে। পুরুষদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায়, তুমি সাকসেস হও, তারপরে আফটার ম্যারিড করো, পরিবারকে দেখো, ফ্যামিলিকে দেখো, তুমি কাঁদতে পারো না, তুমি শক্ত হও। কিন্তু ছোটবেলা থেকে মেয়েদের কিন্তু এটা শেখানো হয় না যে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে চাকরি পেতেই হবে। নো, আমি কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে কথা বলতে চাইছি না, বিকজ আজকালকার মেয়েরাও কিন্তু লেখাপড়া শিখে চাকরি করতে যায়। তুমি যে বলছো সেটা হয়তো একটু আগেকার দিনে, বাট হ্যাঁ, তবে ফিনান্সিয়াল একটা সাপোর্ট সিস্টেমের জন্য চাকরি পাওয়ার আগে, তুমি চাকরি পাওয়ার আগে বিয়ে করবে তো কি হবে না, তোমাকে তো চাকরিটা পেতে হবে। অ্যাট দ্য সেম টাইম সেই মেয়েটাকেও কিন্তু তোমার উপর আশ্বাস রাখতে হবে এবং তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য নিজেকেও তৈরি করতে হবে। তো দুটো চাকা, একটা গাড়ি দুটো চাকা যদি সমানভাবে চলে, তবেই তো গাড়িটা চলবে না। তো আমি বলছি পুরুষদের উপরও যে বেশি চাপ দেওয়া উচিত নয়। আর আমি এটাও মনে করি যে কমার্শিয়াল স্পেশালি এত ঘন ঘটার প্রয়োজন নেই। আমরা মন থেকে যদি রেসপেক্ট না করি, নো পয়েন্ট অফ সেলিব্রেটিং সাচ এ স্পেশাল ডে, তাই না? তো ওম্যান মেন সবই, যেই প্রতারিত হচ্ছে সেই আমার বন্ধু। আমি একটা সংবেদনশীল মন দিয়ে আমার দুটো হাত বাড়িয়ে তাকে বলি, কেঁদো না, বাঁচতে শেখো। আজকের দিনেও দাঁড়িয়ে কিছু মেয়ে চাপের শিকার, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন।
এটাই তো সব থেকে মজার কথা। আজকের দিনে দাঁড়িয়েও কিছু মহিলা তাদের নিজের আশা সবকিছু ছেড়ে দিয়ে সংসারের জন্য করে, তার স্বামীর জন্য করে, তার সন্তানের জন্য করে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। একজন স্বামী একদিন তার স্ত্রীকে এসে বলছেন, তুমি তো এখন মোটা মাসিমা হয়ে গেছো। একবার কি দেখেছেন সে মোটা মাসিমা হয়েছে, কিন্তু সেই স্বামীর জন্য সে নিজেকে টেক কেয়ার করার সময় পায়নি। তো স্বামী ইয়াকে মারছে, পরে বললেন যে আমি তো ইয়ার্কি মেরেছি, তুমি কেন সিরিয়াস নিয়েছো? কিন্তু সেই ইয়ার্কিটাই মারুন যেটা উনি নিতে পারবেন। এরপর ওই স্বামী কিন্তু বাইরে গিয়ে বলবে হ্যাপি ওমেন্স ডে। তো নো পয়েন্ট অফ সেলিব্রেটিং ওমেন্স ডে দেন তোমার ঘরের মহিলাটিকে তুমি যদি সম্মান দিতে না পারো। তো এই ধরনের মহিলারা ভীষণভাবে পরিস্থিতির শিকার, ডিপ্রেশনের শিকার এবং জীবন শেষ করে দিতে চেষ্টা করেন। এবং আমি এরকমও দেখেছি হয়তো হাই বিপি মেডিসিন খাচ্ছে, তারা 10 দিন না খেয়ে নিজেকে এভাবে সুইসাইড করলেন। বাট না, আপনারাও দামি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্মায় কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে। আপনি সংসার করেছেন, আপনি বাচ্চা মানুষ করেছেন, এখন বাইরের দুনিয়াতে আপনি যদি আপনার কিছু, কেউ সেলাই করতে পারেন, কেউ গান করতে পারেন, নিজেকে এক্সপ্লোর করুন। সবসময় হয়তো আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেবে না, বাট ফার্স্ট ইউ লাভ ইয়োরসেলফ। আপনি বলুন আমি পারি। যদি আপনি একা না পারেন, আমাদের মতো কাউকে খুঁজে দিন। যদি সাপোর্ট সিস্টেম, অনেকেই হয়তো এই বয়সে তাদের বাবা মাও থাকে না, ভাই বোনের সাথে যোগাযোগ নেই, তারা পারে না, তো নিজেকে নিজে উন্নীত করুন। আবার এই মিড লাইফ ক্রাইসিসেও কিন্তু অনেক সময় আমি দেখেছি যে অনেক মহিলা ভোগেন যে আমি তো জীবনে সারা জীবন সংসার করলাম, দেন আমি স্বেচ্ছাচারিতা করি। না, দিস ইজ নট দ্য সলিউশন। আপনাকে কাজ করতে হবে, ভালো করতে হবে। আপনি সংসারকে দিয়েছেন সময়, এবার আপনি সোসাইটিকে সময় দিন। আপনি নিজে কিছু পজিটিভ ভাইব্রেশন আনুন সোসাইটিতে। আর যদি কিছু না করতে পারেন, আপনি নিজেকে একটুখানি দিন না। আপনি 1 টাকা রোজগার করলেও কিন্তু আপনি রোজগার করছেন, আপনার একটা আত্মবিশ্বাস ফিরে আসছে। সো আমি এটাই বলার যে তারাও কিন্তু নিজে আয়নার সামনে দিয়ে দাঁড়িয়ে বলুন আমি দামি, আমার জীবন দামি। So I can do it. I can start at the age of 50. I can start at the age of 60. I can start at the age of 40. এবং তারাও নিজেটা কিছু করবার চেষ্টা করে। কারণ আমার একজন বন্ধু সেরকম ডিপ্রেশনে চলে গেছে। আগে একটা মেয়ের সাথে মানে রিলেশনে ছিল, যে এখন পুরোপুরি ডিপ্রেশনে। মেয়েটার সাথে প্রথমে যখন রিলেশনে গেছিল, তার মধ্যে ম্যাচুরিটি দেখেছিল, মেয়েটাও তার মধ্যে ম্যাচুরিটি দেখেছিল, তারপরেও কোনো ব্রেকআপটা হলো। যদি এই সম্পর্কে আপনার কিছু জানা থাকে। দেখো, আমি তো সেই মেয়েটাকে চিনি না। আমার মেয়েটার সাথে কথা বললে বা মেয়েটাকে পার্সোনালি চিনি না, আমার বলতে সুবিধা হতো কথাটা। বাট যে ছেড়ে চলে যায় সে ভালোবাসে না। সে নিশ্চয়ই কিছু জিনিস দেখে ভালোবেসেছিল, তারপর বেটার অপশন খুঁজে চলে গেছে। তো সেই ছেলেটাকে আমি বলবো যে তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য কেন কাঁদছো? কেন কাঁদছো? তোমারও অনেক কিছু পাওয়ার আছে। তোমাকে পৃথিবীতে ভগবান পাঠিয়েছে অনেক কিছু কাজ করার জন্য। তো কাজের মাধ্যমে ফেমাস হও না। আমি এরকমও দেখেছি, ফেমাস হওয়ার পর সেই মেয়েগুলো আবার ফিরে আসে বা সেই ছেলেগুলো আবার ফিরে আসে। আমি কোনো জেন্ডার স্পেসিফিক কিছু বলতে চাই না, মেয়েরাও ডিস্টার, ছেলেরাও ডিস্টার, তো ফিরে আসে। लेट गो करो, लाइफ में हंसते चलो, जिंदगी जीने के लिए यार, रोने के लिए नहीं है। वही আমি বারে বারে বলি, অমিতাভ বচ্চনের এনজয় ইওর লাইফ। গানটা মনে পড়ে গেল আমার। ইয়েস, এনজয় ইওর লাইফ। ম্যাম, এটা নিয়ে আপনি সবাইকে কি বার্তা দিচ্ছেন? আমি 2 লাইন বলি একটু নিজের কাজ নিয়ে। আমি মেন্টাল ওয়েলবিং অ্যাডভাইজার, প্রথমেই বলেছিলাম। আমি ম্যারিটাল কাউন্সিলিং নিয়ে কাজ করি, আমি ডিপ্রেশন নিয়ে কাজ করি, আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমি অ্যাংজাইটি কমাবার চেষ্টা করি, আমি যে টিনেজদের যে প্রবলেমস সেগুলো নিয়ে কাজ করি। আমি সবশেষে বলি আমি বৃদ্ধ বাবা মায়েদের নিয়ে কাজ করি, যারা সারা জীবন সংসারে দিয়ে এখন একা হয়ে গেছেন, মনে হচ্ছে আমাদের দাম নেই। যদি তাদের সুইসাইড করার ক্ষমতা থাকতো তারা সেটা করে নিতেন, কিন্তু না। আমরা পৃথিবীতে এসেছি যতদিন না ভগবান আমাদের দেখে পাঠাচ্ছে ততদিন আমরা বাঁচবো। আমরা একদিন কম বাঁচি, কিন্তু আনন্দের সঙ্গে বাঁচবো। 1জন বা 2জন মানুষের জন্য নিজেদেরকে শেষ করে দেব না। আর ইগো, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আমরা একটু ভাববো, আমরা নিজেদেরকে ভালো রাখবো। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমার লাইনে কাজ করার জন্য না শুধুমাত্র ডিগ্রি নয়, একটু অন্যকে বুঝতে হবে। আমি কখনো কারো সন্তান হয়ে কাজ করি, কখনো বা দিদি হয়ে কাজ করি, কখনো বা বন্ধু হিসেবে কাজ করি, কখনো বা ছোট বোন হিসেবে কাজ করি। আরেকটা কথা, আমাকে দেখে অনেকেই বলে ম্যাডাম আপনার কত বয়স বোঝা যায় না তো, কেন বলো তো?
আমি নিজের মনটাকে সবসময় অক্সিজেন দিয়ে রাখি। ওর দুঃখ দুর্দশা এগুলোকে জমিয়ে রেখে কি হবে? যত ভারাক্রান্ত হৃদয় তত তুমি নিচের দিকে যাবে। বাঁচো, পৃথিবীতে ভগবান তোমাদের পাঠিয়েছে এত আলো হাওয়া, এত সুন্দর গ্রিনারি চারদিকে, এনজয় ইউর লাইফ। সো তোমরা কাউকে খুঁজে নাও ফ্যামিলির মধ্যে যে তোমাদের হিলিং করবে। যদি না পাও, আমাদের মতো তো কেউ নিশ্চয়ই তোমাদের আশেপাশে আছে, নইলে আমি তো রইলামই। অ্যাকচুয়ালি কি জানো তো, আগেকার দিনে আমরা একটা বড় ফ্যামিলিতে থাকতাম, ফ্যামিলির মধ্যে আমরা অনেক হিলিং পার্টনার পেয়ে যেতাম। কিন্তু এখন কি হয়েছে, ফ্যামিলিটা ছোট হতে হতে আমরা এখন বড্ড একা হয়ে গেছি। ইভেন আজকালকার দিনে বন্ধু পাওয়াটাও খুব মুশকিল, কারণ সবাই দৌড়চ্ছে। তো এই জীবনে ট্রু ফ্রেন্ড ইজ রেয়ার। তো সেই জন্য হয়তো আমাদের কাজটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, কিন্তু নিজেকে শেষ করো না, বাঁচো। আমাদের মতো লোক নিশ্চয়ই তুমি পাবে, না হলে আমি আছি। হাতটা বাড়িয়ে দিলাম, তোমরাও হাত বাড়িয়ে দাও। একসঙ্গে আমরা পৃথিবীতে কাজ করব, বাঁচবো, পৃথিবীতে জানাবো, ইয়েস উই আর দেয়ার টু লিভ, নট ফর ক্রাইম।